প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা ৮ সরল সমীকরণের প্রথম পর্বে পৃষ্ঠা ১৬৮ হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়াও। আজকের ক্লাসে আমরা শিখব সরল সমীকরণ। আমি গত ক্লাসে বীজগাণিতিক রাশির জগৎ এই অধ্যায়টি শেষ করেছিলাম। সরল সমীকরণ আজকের বিষয়বস্তু। প্রথমে আমরা সমীকরণ সম্পর্কে জানব, এরপরে সরল সমীকরণ সম্পর্কে জানব। প্রথমে আমরা সমীকরণ সম্পর্কে জানব। সমীকরণ জিনিসটা কি? কোনো অজ্ঞাত রাশি বা রাশিমালা যখন কোনো নির্দিষ্ট সংখ্যা বা মানের সমান লেখা হয় তখন তাকে সমীকরণ বলে। যেমন x প্লাস ওয়াই সমান 5, অর্থাৎ x প্লাস ওয়াই ইকুয়াল টু 5, অর্থাৎ x এবং y যোগ করলে আমরা 5 এর সমান পাবো, এখানে সেটাই বোঝানো হচ্ছে। এরপরে আরেকটা উদাহরণ দেখো, x কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0 ইত্যাদি। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম কোনো অজ্ঞাত রাশি বা রাশিমালা যখন কোনো নির্দিষ্ট সংখ্যা বা মানের সমান লেখা হয় তখন তাকে আমরা সমীকরণ বলবো। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি x প্লাস ওয়াই, এটা হচ্ছে একটা অজ্ঞাত রাশি। হ্যাঁ, কারণ এখানে x এর মান আমাদের জানা নাই এবং y এর মানও কিন্তু আমাদের জানা নাই। আমরা দেখতে পাচ্ছি এই রাশিটার মান হচ্ছে যে 5, অর্থাৎ x এবং y এই দুটো অজ্ঞাত যে চলক, এই চলকগুলো যখন আমরা যোগ করব, যোগ করলে তার মান পাবো 5। এরপর দেখো আরেকটা উদাহরণ আমি দিয়েছি এখানে, x কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে x এর কোন একটা মান যেটাকে আমরা কিউব করব সেখান থেকে 1 কে বিয়োগ করে দিলে আমরা কিন্তু 0 পাবো। এগুলো হচ্ছে যে সমীকরণ। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে, যে এখানে কিন্তু রাশি লেখা হয় এবং সমান চিহ্ন দিয়ে ওই রাশিটার একটা মান লেখা হচ্ছে, এটাই হচ্ছে যে সমীকরণ। এবার আমরা জানবো সমীকরণ, সরল সমীকরণ সম্পর্কে জানবো। সরল সমীকরণ অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণই হলো সরল সমীকরণ। যেমন 2x মাইনাস 5 ইকুয়াল টু 0, এখানে যে x এটার ঘাত কিন্তু 1, অর্থাৎ এই x এর পাওয়ার হচ্ছে 1। হ্যাঁ, তাহলে এই চলকের পাওয়ার যেহেতু 1, সেজন্য এটা হচ্ছে যে কি একটা সরল সমীকরণ। পরের উদাহরণটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, y প্লাস 5 ইকুয়াল টু 10, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই y এর পাওয়ার হচ্ছে যে 1, যেহেতু y এর পাওয়ার 1, এটা হচ্ছে যে একঘাত বিশিষ্ট, সেজন্য এটা হচ্ছে সরল সমীকরণ। এরপর দেখো 2x প্লাস 2 ইকুয়াল টু x প্লাস 5, এখানে দেখো x এর পাওয়ার 1, এখানেও কিন্তু x এর পাওয়ার 1, এগুলো হচ্ছে কি সরল সমীকরণ। তাহলে আমরা বুঝতে পারলাম যে সরল সমীকরণের ক্ষেত্রে যে একঘাত বিশিষ্ট হতে হবে, অর্থাৎ সরল সমীকরণের ক্ষেত্রে চলকের মানটা অবশ্যই কি হতে হবে? একঘাত বিশিষ্ট হতে হবে। আমরা যে চলক ব্যবহার করি না কেন, যে চলক ব্যবহার করি না কেন, সেই চলকের যে অবশ্যই ঘাত 1 হতে হবে, অর্থাৎ 1 এর চেয়ে বেশি হওয়া যাবে না। সেটাকে আমরা কি বলবো? যে সরল সমীকরণ বলবো। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে শুধু যেই সমীকরণটার কথা বলা হচ্ছে, যেমন এই সমীকরণে যখন কথা বলবো তখন আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু x ব্যবহার হয়েছে, আর যখন আমরা এই সমীকরণটার কথা বলবো তখন এখানে শুধু y ব্যবহার হয়েছে। এবং আমরা যদি এই সমীকরণটার কথা দেখি বা এই সমীকরণটা দেখি, তখন আমরা এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র x ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এখানে এক চলক বিশিষ্ট সমীকরণ মানে হলেই সেটাকে আমরা কি বলবো? সরল সমীকরণ বলবো, অর্থাৎ এক চলক থাকবে। হ্যাঁ, এবং চলকের যে ঘাত বা পাওয়ার সেটা অবশ্যই কি হতে হবে? 1 হতে হবে। কেন এখানে বলেছি আমি, কেননা এদের প্রত্যেকটি এক চলক বিশিষ্ট ও একঘাত বিশিষ্ট। হ্যাঁ, এখানে আমি সেই কথাটাই উল্লেখ করে দিয়েছি, যে কথাটা তোমাদেরকে এক্ষুনি আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি, সেই কথাটা এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে উদাহরণগুলো এখানে দেখতে পাচ্ছি সেই সবগুলো উদাহরণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি
প্রত্যেকটি এক চলক বিশিষ্ট, অর্থাৎ এখানে ওয়াই থাকলে শুধু ওয়াই আছে, এক্স থাকলে শুধু এক্স এ আছে, এখানে এক্স ওয়াই মিশ্রিত নাই বা অন্যান্য চলক কোনো মিশ্রিত নাই, শুধু একটা চলকই আছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই চলকগুলোর ঘাত হচ্ছে যে 1, সেই জন্য লিখেছি আমি ও এক ঘাত বিশিষ্ট। তাহলে আমরা যে উদাহরণগুলো দেখতে পাচ্ছি সেগুলো এক চলক বিশিষ্ট ও এক ঘাত বিশিষ্ট। তাহলে আমরা সরল সমীকরণ কি সেটা বুঝে গেলাম। চলো এবার বইয়ের দিকে তাকাই। পাশের ছবিতে যে জিনিসটা দেখতে পাচ্ছ তার নাম কি? এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি তোমাদেরকে জিজ্ঞেস করেছে এটার নাম কি। হয়তোবা কেউ বলতে পারবে, আবার কেউ তো হয়তোবা বলতে পারবে না, কারণ এটার ব্যবহার দিন দিন কিন্তু কমে যাচ্ছে। বর্তমানে ডিজিটাল যে মেশিন অর্থাৎ ওজন মাপার যে ডিজিটাল যন্ত্র সেটা ব্যবহারের কারণে এই যন্ত্রগুলোর বা এই ধরনের যে জিনিসগুলোর ব্যবহার কিন্তু কমে যাচ্ছে। তাহলে এটার নাম কি প্রিয় শিক্ষার্থীরা? বলা হচ্ছে যে কি এই জিনিসটার নাম হচ্ছে দাঁড়িপাল্লা। তাহলে এটার নাম কি? দাঁড়িপাল্লা। যে কোনো দোকানে দেখতে পাবে এই জিনিসটা নিয়ে ওজন মেপে বিভিন্ন মালামাল বিক্রি করা হয়। সব দোকানে না, কিছু কিছু দোকানে এখনো পর্যন্ত যে দাঁড়িপাল্লার মাধ্যমে কিন্তু মালামাল বিক্রি করা হয়। আমরা আপাতত প্রচলিত অর্থে কোনো বস্তুর ওজন 1 কেজি 2 কেজি এভাবে বলি, আসলে কিন্তু ওজন 1 কেজি কথাটা ঠিক নয়। খেয়াল করে দেখবে মাপা হয় কিন্তু গ্রাম, কেজি অর্থাৎ কিলোগ্রাম সংক্ষেপে, যেটাকে বলা হয় কেজি। তাহলে কিলোগ্রামের যে সংক্ষিপ্ত নাম হচ্ছে কি কেজি, অর্থাৎ কেজি এককে মাপা হয়। কাজেই বুঝতে পারছো আসলে ওজন নয়, মাপা হয় ভর। তাহলে আমরা ওজন মাপি না, আমরা কি মাপি? আমরা যে কোনো বস্তুর ভর মাপি। কি মাপি প্রিয় শিক্ষার্থীরা? যে কোনো বস্তুর ভর মাপি। আমরা যেমন বাজারে গেলে 1 কেজি আলু, 2 কেজি আলু বা 3 কেজি আলু এভাবে বলে থাকি। এরপরে 1 কেজি পটল, হ্যাঁ 2 কেজি পটল এভাবে বলে থাকি। হ্যাঁ, তাহলে আমরা এগুলো হচ্ছে কি ওই জিনিসগুলোর ভর মেপে থাকি, সেই কথাটাই তারা আমাদেরকে বলছে। এই ব্যাপারটা আরো সুন্দর করে বুঝতে চাইলে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান পাঠ্যপুস্তকের অধ্যায় 1 বিজ্ঞান ও প্রযুক্তি এর বিভিন্ন রাশির পরিমাপ অংশটা পড়ে নাও। তাহলে এই সম্পর্কে যদি তুমি বিস্তারিত জানতে চাও, তোমাদেরকে বলছে তোমাদের বিজ্ঞান বইয়ের যে প্রথম অধ্যায় আছে, সে প্রথম অধ্যায়ের বিজ্ঞান ও প্রযুক্তি যে অধ্যায়টাই আছে, হ্যাঁ বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন রাশির পরিমাপ সম্পর্কে সেখানে বলা আছে। তাই তোমাদেরকে যে বিভিন্ন রাশির পরিমাপ সম্পর্কে সেখানে পরে আসতে বলা হয়েছে। আমি আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই অধ্যায়টা তোমরা কিন্তু ইতিমধ্যেই পড়ে নিয়েছো, তাই তোমরা এখন খুব ভালো মতো সেগুলো বুঝতে পারবে। আচ্ছা, দাঁড়িপাল্লা দিয়ে কিভাবে ওজন মাপে সেটা কি জানো? দাঁড়িপাল্লার দুটি পাল্লা থাকে, অর্থাৎ এখানে একটা পাল্লা, এখানে একটা পাল্লা থাকে, একটা বামে এবং একটা ডানে। তাহলে এটা হচ্ছে বাম, এটা হচ্ছে কি ডান। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা যে ছবিটা, এই ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাম, এটা হচ্ছে যে ডান। তাহলে এখানে দুইটা পাল্লা আছে, এই দুইটা পাল্লার মধ্যে একটা হচ্ছে বাম আর একটা হচ্ছে যে ডান। তোমরা নিশ্চয়ই এটা দেখেছো প্রিয় শিক্ষার্থীরা। চলো এবার আরো সামনের দিকে আগাই। আমরা নিচের ছবিতে কিন্তু যে ওজন মাপার অর্থাৎ দাঁড়িপাল্লার মাধ্যমে ওজন মাপার চিত্রটা কিন্তু দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। হ্যাঁ, সেই জন্য বলা হচ্ছে কি যে দুটি পাল্লার যেদিকে বেশি ওজনের জিনিস থাকে সেটার ভর বেশি। তাহলে যেদিকের যে পাল্লার মধ্যে জিনিস বেশি থাকবে সেদিকের ভর কি হবে? বেশি হবে, তাই সেটা নিচে নেমে যায়। তাহলে এটা কি হয়? ভর বেশি থাকলে এটা কি নিচের দিকে নেমে যাবে। হ্যাঁ, অর্থাৎ এই যে জিনিসের সমান যদি আমরা এখানে বাটখাটরা ব্যবহার না করি, অর্থাৎ যে ওজন মাপার যে একক 1 কেজি 2 কেজি 3 কেজি 5 কেজি এভাবে যদি বাটখাটরাগুলো আমরা এখানে ব্যবহার না করি বা না দিই, তাহলে কিন্তু এটা নিচের দিকে নেমে যাবে। অর্থাৎ সমপরিমাণ বাটখাটরা এদিকে দিতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু এটা সমান হবে, সেটা এখানে বলা হচ্ছে। যদি না দিই ও এদিকে যদি বেশি থাকে তাহলে এটা কি নিচের দিকে নেমে যাবে। তার মানে যে পাল্লায় কম ওজনের জিনিস থাকে সেটা উপরের দিকে উঠে যাবে, অর্থাৎ যেটাতে কম ওজনের জিনিস থাকবে সেটা কি হবে? উপরের দিকে উঠে যাবে। যেমন একজন দোকানদার দাঁড়িপাল্লার বাম পাল্লায় 5 কেজি ওজনের একটি বাটখারা ও ডান পাল্লায় কিছু পরিমাণ আলু রাখলেন। আমরা এটা দেখতে পাচ্ছি এখানে প্রিয় শিক্ষার্থীরা যে পাল্লা দুটির
জিনিসের ওজন কি সমান হয়েছে? তোমাদেরকে একটা প্রশ্ন করছে যে উনি কি করছে যে একজন দোকানদার তিনি তার যে বাম পাল্লার মধ্যে, মনে করো এটা বাম পাল্লা, এই পাল্লার মধ্যে তিনি 5 কেজি ওজনের একটি বাটখারা রাখলেন। এরপরে ডান পাল্লায় কিছু পরিমাণ আলু রাখলেন, কিছু রাখলেন, বেশি রাখেন নাই। তাহলে পাল্লা দুটি জিনিসের ওজন কি সমান হয়েছে? তাইলে আমরা কিভাবে বুঝবো সেটা? যদি পাল্লাটা এই যে এভাবে সমান না হয় তাইলে কি হবে, এটা এটা উপরের দিকে উঠে থাকবে, তখন এই বাটখারাটা যদি বেশি হয়ে যায়, বাটখারার ওজনটা যদি বাটখারার ওজনটা যদি বেশি হয় তাহলে সেটা নিচের দিকে নেমে যাবে, অর্থাৎ ভর যদি বেশি হয় সেটা নিচের দিকে নেমে যাবে, এটা উপরের দিকে উঠে যাবে। হ্যাঁ, যদি সমান হয় তখন এটা সমান হয়ে যাবে, এটা কি সমান হয়ে যাবে। তখন আমরা কিন্তু কি যে আলুর ওজন কতটা কতটা আছে সেটা আমরা কিন্তু বুঝতে পারবো না। সেই জন্য বলা হচ্ছে দেখো এখানে আলুর ওজন কত তা নির্দিষ্টভাবে বলা সম্ভব না। আমাদেরকে তারা প্রশ্ন করছে, আমরা কিন্তু নির্দিষ্ট করে সেটা বলতে পারবো না। অর্থাৎ যে যেহেতু বাটখারা যেদিকে আছে সেদিকে যেহেতু এটা নিচের দিকে নামা অবস্থা আছে, এখানে আলু কতটুকু আছে সেটা আমরা কিন্তু বুঝতে পারবো না। তাহলে আমরা বলতে পারি আলুর ওজন অজানা বা অজ্ঞাত। হ্যাঁ, আলুর ওজন অজানা বা অজ্ঞাত। এবার দোকানদার ডান পাল্লায় আলুর সাথে 2 কেজি ওজনের একটি বাটখারা দিলেন, অর্থাৎ এখানে আলুর সাথে কি করলেন, তিনি 2 কেজি ওজনের একটা বাটখারা আবার দিলেন। দেখো এখানে একটা বাটখারা তিনি দিয়ে দিলেন। এই পাল্লায় আমরা দেখতে পাচ্ছি এটা একটু নিচের দিকে নামানো, এটা উপরের দিকে উঠানো, কারণ এটার ওজন বা ভর বেশি। এখানে ভর বেশি হওয়ার কারণে এটা নিচের দিকে নেমে গেছে। এবং উনি কি করছেন, তখন দোকানদার কি করছেন, আলুর এখানে একটা 2 কেজি ওজনের বাটখারা দিলেন। হ্যাঁ, কি করলেন, বাটখারা 2 কেজি ওজনের বাটখারা দিলেন। ফলে দুই পাল্লার জিনিসের ওজন সমান হয়েছে। দুই পাল্লার যে জিনিসের ওজন কি হয়ে গেছে, তখন এটা দেখো সমান হয়ে গেছে, এটা একদম সোজা হয়ে গেছে। ঠিক আছে, তখন আমরা বুঝতে পারছি যে এখানে আলু হচ্ছে 3 কেজি। কেন, এখানে 5 কেজি। হ্যাঁ, এখানে এখানে একটা 2 কেজি বাটখারা দেয়া হয়েছে, তাহলে এখানে এখানে আলু হচ্ছে 3 কেজি, কারণ 3 কেজি আলু এবং 2 কেজি বাটখারা মিলে 5 কেজি, আর এদিকে হচ্ছে 5 কেজি, তাহলে দুইটা কিন্তু সমান হয়ে গেছে। হ্যাঁ, অর্থাৎ পাল্লা দোনোটা সমান হয়ে গেছে, এটা সোজা হয়ে আছে। বুঝেছো? তাহলে বোঝা যাচ্ছে কি যে এই আলুর ওজনটা তখন কি হবে, যে 3 কেজি হবে। কিন্তু আমাদের প্রথমে কিন্তু আলুর ওজনটা কি ছিল, অজানা ছিল। তাহলে এখন আলুর অজানা ওজন x কেজি ধরা হলে, হ্যাঁ, তাহলে যেহেতু আমাদের আলুর ওজনটা অজানা ছিল সেটাকে আমরা কি করলাম, x কেজি ধরে নিলাম। ডান পাল্লায় বাটখারা সহ জিনিসের মোট ওজন হবে x যোগ 2 কেজি, অর্থাৎ 2 কেজি বাটখারা এবং আলুর যে ওজনটা ছিল x এর পরিমাণ আলু, হ্যাঁ, সেটা সব মিলে হবে কি x প্লাস 2 কেজি। তাহলে দুই পাল্লার এই সমতাটিকে একটি বীজগাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করতে পারি, তা হলো x প্লাস 2 = 5। অর্থাৎ যে ডান পাল্লার আলু x যোগ 2 কেজি ওজনের একটা বাটখারা = 5 কেজি, অর্থাৎ 5 কেজি ওজনের একটা বা 5 কেজি ভরের একটা বাটখারা। তাহলে দুটো এখন কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। আমরা সেটা কিন্তু দাড়ি পাল্লায়ও দেখতে পাচ্ছি। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। আমরা যে x প্লাস 2 = 5 এটা লিখলাম, এটি হলো একটি গাণিতিক বাক্য ও সমতা। অর্থাৎ x প্লাস 2 যে 5 লিখলাম, এটা হচ্ছে কি একটি গাণিতিক বাক্য ও সমতা, যেটা আমরা সমান চিহ্ন ব্যবহার করে লিখেছি। আর সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে আমরা সমীকরণ বলে থাকি। এই তো আমরা সমীকরণ কাকে বলে সেই জিনিসটা এখানে পেয়ে গেলাম। তাহলে কি পেলাম, যে সমান চিহ্ন সংবলিত, এখানে লিখতে পারো বা তোমরা দাগায় রাখতে পারো, সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে আমরা সমীকরণ বলে থাকি। তাহলে আমরা প্রথমে সমীকরণ কাকে বলে সেটা এখান থেকে পেয়ে গেলাম, যেটা কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখানে শিখিয়েছিলাম যে সমীকরণ কাকে বলে। তাহলে আমরা জানলাম কি, সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে আমরা সমীকরণ বলে থাকি। এখানে অজানা বা অজ্ঞাত রাশি x কে চলক, যেটাকে ইংরেজিতে ভেরিয়েবল বলি। অর্থাৎ x হচ্ছে যেখানে কি চলক, x প্লাস 2 যেখানে লিখেছি সেখানে x হচ্ছে কি চলক, ইংরেজিতে যাকে বলা হয় ভেরিয়েবল। সাধারণত ইংরেজি বর্ণমালার
ছোট হাতের অক্ষরগুলোকে অজ্ঞাত রাশি বা চলক হিসেবে ব্যবহার করা হয়। তাহলে আমরা এটাও আমাদের অবশ্যই মনে রাখতে হবে, ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষরগুলোকে অজ্ঞাত রাশি বা চলক হিসেবে ব্যবহার করা হয়। তাহলে ইংরেজি বর্ণমালার কোন অক্ষরগুলোকে বা কোন হাতের অক্ষরগুলোকে বা কোন ধরনের অক্ষরগুলোকে আমরা চলক বা অজ্ঞাত রাশি হিসেবে ব্যবহার করি, সেটা হচ্ছে কি ছোট হাতের অক্ষরগুলোকে। ছোট হাতের অক্ষরগুলোকে আমরা যে চলক হিসেবে বা অজ্ঞাত রাশি হিসেবে ব্যবহার করে থাকি। এবার কি বলছে দেখো, এখন একটু চিন্তা করে দেখো দাঁড়িপাল্লা ও সমীকরণ এর মধ্যে কোনো মিল খুঁজে পাও কিনা। তোমাদেরকে বলেছি যে যে দাঁড়িপাল্লা এবং সমীকরণের মধ্যে কোনো মিল খুঁজে পাও কিনা। দাঁড়িপাল্লায় দুটি পাল্লা থাকে, একটি বাম পাল্লা ও অপরটি ডান পাল্লা। উভয় পাল্লার ওজন সমান হলে দাঁড়িপাল্লাটি সমতায় আসে। হ্যাঁ, তখন এটা কি হয় যে সোজা হয়ে যায়, অর্থাৎ কাটাটি কি হয় সোজা হয়ে যায়। যে কোনো একটি পাল্লা থেকে ওজন কমিয়ে নিলে অপর পাল্লাটি নিচের দিকে নেমে যায়। অর্থাৎ ডান পাল্লা থেকে যদি আমরা কোনো জিনিস নামিয়ে নিই তখন বাম পাল্লাটা নিচের দিকে নেমে যাবে। ঠিক একইভাবে বাম পাল্লা থেকে যদি কোনো জিনিস নামিয়ে রাখি তখন ডান পাল্লাটি নিচের দিকে নেমে যাবে। অর্থাৎ যেদিকের ভর বেশি হবে সেদিকের পাল্লাটি কি হবে নেমে যাবে। অর্থাৎ ওই দিকের ওজন বেশি হয়। হ্যাঁ, যেটা আমি তোমাদেরকে বললাম যে ভর বেশি হয় বা ওজন বেশি হয়। হ্যাঁ, ভর বেশি হলে বা ওজন বেশি হলে ওইটা নিচের দিকে নেমে যায় আর কি। সেক্ষেত্রে দাঁড়িপাল্লাটি সমতায় থাকে না। হ্যাঁ, নিচে নেমে গেলে কিন্তু আর দাঁড়িপাল্লা কি হবে না সমতায় থাকবে না। এই কথাটাই তারা আমাদেরকে বলছে। এবার বলছে ভেবে দেখো তো কি করলে দাঁড়িপাল্লাটিকে আবার সমতায় আনা যাবে। তোমরা ঠিকই ভাবছো, দুটি কাজ করে দাঁড়িপাল্লাটি সমতায় আনা যাবে। তাহলে কয়টি কাজ করে দাঁড়িপাল্লাটিকে সমতায় আনতে পারবো আমরা? দুটি কাজ করে। এগুলো কাজগুলো কি কি? এক নম্বরে বলা হয়েছে যে দাঁড়িপাল্লাটির যে পাল্লা নিচে নেমে গেছে সেটি থেকে ওজন কমিয়ে, অর্থাৎ যে যে পাল্লাটি যে নিচের দিকে নেমে গেছে সেখান থেকে ওজন কমিয়ে ফেললে কিন্তু আমরা সমতায় নিয়ে আসতে পারবো। অথবা আমরা আরেকটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে কি দাঁড়িপাল্লাটির যে পাল্লা উপরে উঠে গেছে সেই পাল্লাটিকে ওজন বাড়িয়ে, অর্থাৎ যে দাঁড়িপাল্লাটি যে পাল্লা উপরে উঠে গেছে সে পাল্লাটির ওজন বাড়িয়ে দিয়ে, অর্থাৎ সেখানে জিনিসপত্র আরো বেশি দিয়ে, যে যে পাল্লাটা উপরের দিকে উঠে গেছে সেখানে জিনিস বেশি দিলে সেটা আবার কি নিচে নেমে আসবে। তখন সমতায় আস্তে আস্তে কি হবে সমতার দিকে চলে আসবে। অপরদিকে একটি সমীকরণেও দুটি পক্ষ থাকে। হ্যাঁ, আমরা x+2=5, এখানে কিন্তু বাম পক্ষ আছে ডান পক্ষ আছে। x+2 হচ্ছে যে বাম পক্ষ আর x5টা হচ্ছে কি ডান পক্ষ। হ্যাঁ, আমরা যদি সমীকরণটা এখানে আবার লিখি প্রিয় শিক্ষার্থীরা, যে x+2=5, তাহলে এটা হচ্ছে যে কি এটা হচ্ছে যে বাম পক্ষ, এটা কি বাম পক্ষ, আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে যে ডান পক্ষ। তাহলে এখানে কয়টা পক্ষ আছে? দুইটা পক্ষ। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা সমীকরণের মধ্যে দুইটা পক্ষ থাকে, একটা হচ্ছে বাম পক্ষ আর একটা হচ্ছে যে ডান পক্ষ। ঠিক আছে, সেই কথাটাই তারা আমাদেরকে বলছে যে যে অপরদিকে একটি সমীকরণে দুটি পক্ষ থাকে, একটি বাম পক্ষ অপরটি ডান পক্ষ। উভয় পক্ষের মাঝে একটি সমান চিহ্ন থাকে। এই যে আমরা এখানে সমান চিহ্ন ব্যবহার করেছি প্রিয় শিক্ষার্থী, অবশ্যই তোমরা এটা বুঝতে পারতেছো। সমান চিহ্নের বাম পাশের রাশিকে আমরা বাম পক্ষ এবং ডান পাশের রাশিকে আমরা ডান পক্ষ বলে থাকি। অর্থাৎ আমরা যে সমীকরণটা লিখেছি এই যে এটাকে বাম পক্ষ বলি, এটাকে ডান পক্ষ বলি, সেটা আমরা আগেও শিখে গেলাম। ঠিক আছে, নিশ্চয়ই তোমরাও কিন্তু আগে থেকে এটা জানো প্রিয় শিক্ষার্থীরা, আমি মনে করি। তাহলে দেখো চলকের নির্দিষ্ট মানের জন্য সমীকরণের বাম পক্ষ ও ডান পক্ষ অবশ্যই সমান হতে হবে। অর্থাৎ যে এক্স চলক আমরা ব্যবহার করলে এক্স চলকের মান অনুসারে বাম পক্ষ এবং ডান পক্ষ কি হবে অবশ্যই যে সমান হবে। ঠিক একইভাবে আমরা যদি ওয়াই চলক ব্যবহার করি ওয়াই চলকের মান অনুসারে সেটা কি হবে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে। একটা নির্দিষ্ট মান থাকতে হবে, নির্দিষ্ট মান, যে কোনো মান দিয়ে হবে না, নির্দিষ্ট মানের মাধ্যমে। যেমন প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো, এখানে আমরা এক্স এর মান 3 জানি, তাহলে 3 পরিবর্তে যদি আমরা অন্য কোনো মান ব্যবহার করি তাহলে কিন্তু সমান হবে না। কারণ কি দেখো এখানে যদি আমরা এক্স এর পরিবর্তে 3 বসাই, 3 এর সাথে 2 যোগ করলে কিন্তু 5 হয়, তাহলে সমান হয়, বাম পক্ষ এবং ডান পক্ষ কি হয়ে যায় সমান হয়ে যায়। আমরা যদি এখানে এক্স এর পরিবর্তে 4 বসাই তাহলে 4 এর সাথে 2 যোগ করলে কত হয় 6 হয়ে যায়, তাহলে কিন্তু সমান হয় না, এখানে 5 আছে, ডান পক্ষের মধ্যে কি আছে 5 আছে। তাহলে এখানে এক্স এর মানটা হচ্ছে নির্দিষ্ট, এখানে এক্স এর মানটা কি নির্দিষ্ট। সেই জন্য বলা হচ্ছে যে চলকের নির্দিষ্ট মানের জন্য সমীকরণের বাম পক্ষ ও ডান পক্ষ অবশ্যই সমান হতে হবে।
সেই জন্য সেই কথাটি আমাদেরকে এখানে বলা হচ্ছে। এবার আরো একটু উদাহরণ দিয়ে আমরা বুঝতে চেষ্টা করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা উদাহরণ দিয়েছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি x প্লাস 4 ইকুয়াল টু 13। তাহলে এটা একটা সমীকরণ, এটা একটা কি সমীকরণ। এরপরে x প্লাস 6 ইকুয়াল টু 9, এটা একটা সমীকরণ। 2y মাইনাস 1 ইকুয়াল টু 5, এটা একটা সমীকরণ। 3 মাইনাস z ইকুয়াল টু 10, এটা একটা সমীকরণ, ইত্যাদি দেওয়া হয়েছে। এখানে অসংখ্য আমরা সমীকরণ লিখতে পারবো। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে কি সরল সমীকরণ। কি বিষয়বস্তু প্রিয় শিক্ষার্থীরা? সরল সমীকরণ। সরল সমীকরণ হওয়ার কারণে এখানে যে এই সমীকরণের মধ্যে x ব্যবহৃত হয়েছে, অর্থাৎ একটা চলক ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এক ধরনের চলক ব্যবহৃত হয়েছে, এবং এই চলকের যে ঘাত সেটা হচ্ছে 1। এটার পাওয়ার, ঘাত মানে কি পাওয়ার, এই x এর পাওয়ার হচ্ছে কত 1। ঠিক একইভাবে দেখো এই চলকটাকে, এই যে চলক এখানে x ব্যবহৃত হয়েছে, সেখানে একটা x ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এক ধরনের চলক ব্যবহৃত হয়েছে। এখানে কিন্তু একসাথে x y z তিনটা কিন্তু একসাথে ব্যবহৃত হয় নাই, p q r এগুলো একসাথে ব্যবহৃত হয় নাই। তাহলে আমরা জানলাম কি? আমরা জানলাম যে সরল সমীকরণের মধ্যে অবশ্যই যে চলকটি ব্যবহৃত হবে সেটা এক ধরনের চলকে ব্যবহৃত হবে, এবং ওই চলকটার পাওয়ার বা ঘাত হবে 1, 1 এর চেয়ে বেশি হবে না। যেমন দেখো এটাতে 2y মাইনাস 1 ইকুয়াল টু 5, এখানে y ব্যবহৃত হয়েছে, অর্থাৎ শুধুমাত্র y ব্যবহৃত হয়েছে, এবং এই y এর পাওয়ার বা ঘাত হচ্ছে যে 1। এরপর দেখো এখানে 3 মাইনাস z ইকুয়াল টু 10, এখানে কিন্তু শুধুমাত্র z ব্যবহৃত হয়েছে, এবং এই z টির পাওয়ার হচ্ছে যে 1। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চারটা সমীকরণের, অর্থাৎ সরল সমীকরণের উদাহরণ আমরা এখানে দেখলাম। তাহলে এইগুলো হচ্ছে সবগুলো সরল সমীকরণ। এখানে চলক হিসেবে x y z ব্যবহার করা হয়েছে, এবং চলকের নির্দিষ্ট মানের জন্য সমীকরণগুলোর বাম ও ডান পক্ষ, মানে বাম পক্ষ ও ডান পক্ষ সমান হবে। যেমন প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই সমীকরণটার যে খেয়াল করি, এখানে আমরা 9 বসাতে হবে। হ্যাঁ, x এর মান কত হবে? 9 হবে। 9 এর সাথে যে 4 যোগ করলে আমরা কত পাবো? 13 পাবো। তোমাদের মনে হয়তো বা প্রশ্ন থাকতে পারে, এখানে 9টা কিভাবে পেয়েছি আমরা? এই 9টা আমরা কিন্তু সমাধান করে পেয়েছি। কিভাবে পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা? সমাধান করে পেয়েছি। কিভাবে সমাধান করে পেয়েছি সেটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমি প্রথমে যে এখানে সমীকরণটা লিখলাম, দেখো আমি সমাধান করতেছি, বা আমাদের যে চলক x চলক, এটাকে আমরা বাম পক্ষে রেখে দিলাম, অর্থাৎ বাম পাশে রেখে দিলাম, ইকুয়াল টু এখানে ডান পাশে গিয়ে পেলাম 13 কে। এরপরে এখানে বাম পাশের মধ্যে আমার +4 ছিল, সেটা এই পাশ থেকে এই পাশে চলে আসবে, অর্থাৎ পক্ষান্তর হবে। তাহলে এটা +4 ছিল, এটা -4 হয়ে যাবে। তাহলে এটা কি করছি? আমি পক্ষান্তর করছি। এখানে অবশ্যই আমাদেরকে লিখতে হবে পক্ষান্তর করে। হ্যাঁ, এটা আমরা লিখে দিলাম। এবার সুতরাং x ইকুয়াল টু, আমরা 13 থেকে 4টাকে মাইনাস করে দেবো। 13 থেকে 4টাকে মাইনাস করে দিলে যখন 9 পেয়ে গেলাম, অর্থাৎ আমাদের এই যে x, এখানে যে x-টা আছে, সেই x এর একটা নির্দিষ্ট মান আছে, সেটা হচ্ছে কত? 9। তাহলে আমরা এই x এর নির্দিষ্ট মানের জন্য তখন উভয় পাশ সমান হবে। যেমন দেখো 9 এর সাথে 4 যোগ করলে 13, অর্থাৎ এটা সমান হয়ে গেছে, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। অর্থাৎ x এর একটা নির্দিষ্ট মানের জন্য সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষ অবশ্যই কি হবে? সমান হবে। সেই কথাটাই তারা আমাদেরকে এখানে বলেছে। এখন একটা একক কাজ দিয়েছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমরা প্রত্যেকে x y এবং z সম্বলিত 5টি করে সমীকরণ লেখো। এখন যেহেতু তোমরা এই সমীকরণগুলোর মাধ্যমে শিখে আসছো সরল সমীকরণ কিভাবে লিখতে হবে, সেই জন্য তোমাদেরকে একটা একক কাজ দিয়েছে যে x y এবং z সম্বলিত 5টি করে সমীকরণ প্রত্যেককে লিখতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার্থে আমি 5টি সমীকরণ লিখে দেখাচ্ছি, তোমরা তোমাদের মতো করে অবশ্যই লিখবে। যেহেতু তোমরা শিখে গেছো, তাই তোমরা তোমাদের মতো করে লিখবে। আমি তোমাদেরকে নমুনা উত্তর হিসেবে একক কাজটির উত্তরটা দেখাচ্ছি। একক কাজের সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। এক চলক বিশিষ্ট 5টি সরল সমীকরণ নিচে লেখা হলো। দেখো প্রথমে 1 নম্বরে লিখেছি 3x + 2 = 8। এরপরে 2 নম্বরে লিখেছি 3y + 2 = 17। 3 নম্বরে লিখেছি 2z - 3 + -z + 5 = 12। এরপরে 4 নম্বর লিখেছি 3y/3 + 1 = 8। এরপরে 5 নম্বরে লিখলাম -2x + 3 = -7। এই 5টি হচ্ছে যে
এক চলক বিশিষ্ট সরল সমীকরণ। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝে গেছো। তোমরা নিজেদের মতো করে লিখতে পারো। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আমি আগামী ক্লাস থেকে অর্থাৎ আগামী ক্লাসে সমীকরণ সম্পর্কে আরো জানি এখান থেকে শুরু করব। গণিতের শিখন অভিজ্ঞতা ৮ সরল সমীকরণের দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা ৮ সরল সমীকরণের দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।